পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে ছেলেদের মতো মেয়েদের খাতনা করা হয়। এমন কিছু গ্রাম, এমন কিছু শহর যেখানে মেয়েদের বড় হওয়া মানেই এক ভয়ঙ্কর প্রথার মধ্য দিয়ে যাওয়া। ছেলেদের যেভাবে খাতনা করা হয় ঠিক তেমনই এক যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়ার শিকার হতে হয় এই মেয়েদের। তাদের বয়স যখন মাত্র 10 বা 15 তখনই সমাজ বলে ওঠে এখন সময় হয়েছে সুন্নতে খাতনার। হাজার হাজার মেয়ে নীরবেই এর শিকার হয়। ইথিওপিয়ার দক্ষিণে ডাসানিস জনগোষ্ঠীর মধ্যে এটি একটি প্রাচীন রীতি, যাকে বলা হয় ডেমি সেরিমনি। তাদের বিশ্বাস এই প্রতিক্রিয়া ছাড়া কোনো মেয়ে পূর্ণ নারী নয়। কেউ তাকে বিয়ে করবে না। কেউ যদি এটা না করে তাকে এবং তার পরিবার সবাইকে মিলে সমাজ থেকে বিচ্যুত করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই আধুনিক যুগে এসেও কেন টিকে আছে এই প্রথা? কেন মেয়েদের শুদ্ধ রাখার নামে তাদের শরীর আর মনের উপর চালানো হয় এই কাটাছেঁড়া? শুধু কি পুরনো ঐতিহ্য ধরে রাখাই এর উদ্দেশ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সামাজিক নিয়ন্ত্রণ? সবচেয়ে বড় বিতর্ক তো এখানেই। কেউ একে বলে সাংস্কৃতিক ঐতিহ্য, আবার কেউ বলে চরম মানব অধিকার লঙ্ঘন। কিন্তু ধর্ম কি বলে? ইসলামে কি সত্যি এর কোনো ভিত্তি আছে? পবিত্র কোরআনে কি কোথাও মেয়েদের খাতনার কথা উল্লেখ করা হয়েছে, নাকি ধর্মের দোহাই দিয়ে সিরেফ একটি কুসংস্কারকে বয়ে বেড়ানো হচ্ছে যুগ যুগ ধরে? আর এই সুন্নতে খাতনা কোন কোন দেশে বা কোন জনপদগুলোতে হয়? স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। ভৌগোলিক মানচিত্রে এই প্রথাটি প্রধানত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার প্রায় 30টিরও বেশি দেশে আজও টিকে আছে। এর মধ্যে ইথিওপিয়া, মিশর, সুদান, সোমালিয়া এবং নাইজেরিয়ার মতো আফ্রিকান দেশগুলোতে এর হার সবচেয়ে বেশি। এছাড়া ইয়েমেন, ইরাক ও ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলেও এর চল রয়েছে। তবে এই প্রথার এক চরম রূপ দেখা যায় পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার দক্ষিণে ওমোভলি অঞ্চলে বসবাসকারী ডাসানিস জনগোষ্ঠীর মাঝে, যেখানে আদিম ঐতিহ্য আর যন্ত্রণার এক অদ্ভুত সংমিশ্রণ ঘটে চলেছে বছরের পর বছর ধরে। ইথিওপিয়ার দক্ষিণে এই ডাসানিস ট্রাইবদের মধ্যে কয়েক বছর পর পর এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব পরিবার সেখানে জড়ো হয়, নাচের প্রস্তুতি চলে এবং বলি দেওয়ার জন্য পশু আনা হয়। এই আয়োজনের নাম ডিমি। এখানকার নিয়ম এতটাই কড়া যে যদি কোনো মেয়ে এই প্রথায় রাজি না হয় তবে তার পরিবার তাকে যেভাবেই হোক না কেন রাজি করিয়ে নেয়। তাদের বিশ্বাস এই ডিমি অনুষ্ঠান ছাড়া তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এবং এটি না করা তাদের সংস্কৃতিতে একেবারেই অগ্রহণযোগ্য। এখানে দেখেন সবাই নাচানাচি করছে, আবার কিছু মেয়েরা সাজুগুজু করছে, কিন্তু সবাই যে খুব আনন্দে নাচছে তা কিন্তু নয়। উৎসব যখন শুরু হয় তখন কিছু কিশোরীকে চুপি চুপি আলাদা করে এক নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। মায়েরা তাদের মেয়ে সন্তানের হাত শক্ত করে ধরে রাখেন, আর বয়সে বড় নারীরা তাদের চারপাশ থেকে ঘিরে দাঁড়ান। তারা যে সাজুগুজু করছে তা কিন্তু উৎসবের জন্য না, তারা প্রস্তুত হচ্ছে এক ভয়াবহ যন্ত্রণার জন্য। কোনো অজ্ঞান করার ওষুধ ছাড়াই কিংবা অবশ করার কোনো পদ্ধতি নেই। কোনো প্রকার অ্যানেস্থেসিয়া বা সম্মতি ছাড়াই একটি সাধারণ ধারালো ছুরি দিয়ে তাদের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ কেটে ফেলা হয়। কেউ কেউ ঘন্টার পর ঘন্টা কাতরাতে থাকে, কারো কারো ঘন্টার পর ঘন্টা রক্তপাত হয়, আর অনেকে এই অসহ্য ব্যথা সারা জীবন বয়ে বেড়ায়। এটাই হলো নারী যৌনাঙ্গ বিকৃতি বা FGM। আমরা আপনাদের ডিমি অনুষ্ঠানের এমন কিছু অজানা আর বিস্ময়কর রীতি দেখাবো যা অনেকেরই চোখে পড়েনি কখনো। পুরো প্রতিক্রিয়াটি আমরা ভিডিওর পরের অংশে তুলে ধরব, কিন্তু তার আগে আমাদের বিস্তারিত জানা দরকার FGM আসলে কি আর কেন এটি আজও টিকে আছে। FGM বা নারী যৌনাঙ্গ বিকৃতি আসলে কি? নারী যৌনাঙ্গ বিকৃতি হলো মেয়েদের বাহ্যিক যৌনাঙ্গের আংশিক বা সম্পূর্ণ অংশ কোনো চিকিৎসার প্রয়োজন ছাড়াই কেটে ফেলা। এটি কোনো আধুনিক চিকিৎসা নয়, বরং এটি ক্ষতিকর সামাজিক প্রথা। এমনকি পৃথিবীর কোনো প্রধান ধর্ম বা পবিত্র ধর্মগ্রন্থও একে বাধ্যতামূলক করেনি। তবুও প্রতি বছর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার প্রায় 30টিরও বেশি দেশে প্রায় 30 লক্ষ বা 3 মিলিয়নেরও বেশি মেয়ের উপর এই নির্মম প্রথা চালানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO FGMকে অত্যন্ত বিস্তারিতভাবে 4টি প্রধান ভাগে ভাগ করেছে, যা জানা আপনাদের জন্য জরুরি। টাইপ 1 ক্লিটোরিডেক্টমি।
এটি হলো যৌনাঙ্গের সবচেয়ে সংবেদনশীল অংশ বা যৌনাঙ্গের উপরের চামড়া। যৌনাঙ্গের আংশিক বা সম্পূর্ণ কেটে ফেলা হয় তাকে বলা হয় ক্লিটোরিডিক্টমি। এটি করা হয় যাতে নারীর যৌন অনুভূতি অনেকাংশে কমে যায়। টাইপ 2 এক্সিশন, এটি টাইপ 1-এর চেয়ে ভয়াবহ। এখানে ক্লিটরিসের পাশাপাশি লেভিয়া মিনোরা বা যৌনাঙ্গের ভিতরের দিকের নরম পাপড়ির মতো চামড়া দুটো কেটে ফেলা হয়। অনেক সময় লেভিয়া মেজোরা বা বাইরের দিকের অংশও কেটে বাদ দেওয়া হয়। টাইপ 3 ইনফিবুলেশন, এটি FGM এর সবচেয়ে চরম এবং ভয়ঙ্কর রূপ। এখানে যৌনাঙ্গের বাইরের অংশ কেটে এমনভাবে সেলাই করে মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে শুধু প্রস্রাব এবং ঋতুস্রাবের রক্তের জন্য একটি সরু ছিদ্র থাকে। বিয়ের রাতে বা সন্তান প্রসবের সময় এই সেলাই আবার জোর করে বা কেটে খোলা হয়, যা অবর্ণনীয় যন্ত্রণার জন্ম দেয়। টাইপ 4, এটি অন্যান্য সব ধরনের ক্ষতিকর পদ্ধতিকে বোঝানো হয়, যেমন যৌনাঙ্গে সুচ বা কাঁটা দিয়ে ছিদ্র করা, কোনো ধারালো কিছু দিয়ে খোসানো, বিষাক্ত কিছু দিয়ে জ্বালিয়ে দেওয়া বা আগুনে ঝলসানো। ডাসানিস জনগোষ্ঠীর মধ্যে সাধারণত টাইপ 2 পদ্ধতি ব্যবহার করা হয়। এটি একটি চিরস্থায়ী এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া যা মূলত 8 থেকে 15 বছর বয়সী মেয়েদের উপর করা হয়। তাদের বিশ্বাস এতে মেয়েরা শুদ্ধ হয়, বিয়ের জন্য উপযুক্ত হয়, পরিবারের মান সম্মান রক্ষা পায় এবং তাদের প্রাচীন ঐতিহ্য টিকে থাকে। কিন্তু এই বিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক গভীর নীরব যন্ত্রণা। এটি কোনো ধর্মীয় পবিত্রতা নয়, বরং একটি স্থানীয় ক্ষত। যখন একটি মেয়ের ক্লিটরিস কেটে ফেলা হয় তখন তার শরীরের এমন একটি অংশ কেটে নেওয়া হয় যা তার শারীরিক আনন্দের প্রধান কেন্দ্র এবং যা কখনোই হারানোর কথা ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং সারা বিশ্বের চিকিৎসকেরা একে মানব অধিকারের চরম লঙ্ঘন এবং ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে ঘোষণা করেছেন। এর কোনো চিকিৎসাগত উপকারিতা নেই, বরং এটি দীর্ঘস্থায়ী ড্রামা তৈরি করে, ইনফেকশন ছড়ায় এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ বা সংক্রমণের কারণে কিশোরীদের মৃত্যুও ঘটে। তবুও বহু সমাজে আজও একে মনে করা হয় দরকারি এক রীতি ও বিয়ের আগের এক কঠিন প্রস্তুতি। একটু পরেই আমরা ফিরে যাব ডিমি অনুষ্ঠানের দিকে এবং দেখব কিভাবে এই রীতি ডাসানিস মেয়েদের পরিচয় তৈরি করে। কিন্তু তার আগে চলুন শুনি এই প্রথার মধ্য দিয়ে যাওয়া একজন ভুক্তভোগীর নিজের মুখের অভিজ্ঞতার কথা। আয়েশা কামার, তিনি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে থাকেন। তিনি বলেন, আমার দাদি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে খতনা করানোর। এটা আমাদের সংস্কৃতির অংশ ছিল, কারণ তারা নিজেরাও এটা করেছিল। একদিন তিনি আমাকে নিয়ে গেলেন, সেটি ছিল ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। একদিন তিনি আমাকেও নিয়ে গেলেন এবং সেটি ছিল ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। ব্যথার তীব্রতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক দিন পর্যন্ত বাথরুমে যাওয়া বা প্রস্রাব করা ছিল যন্ত্রণার কাজ। আমি কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে উঠছিলাম। আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার শরীরের একটা অংশ কেটে ফেলা হচ্ছে। আমার শুধু মনে পড়ছে তারা বলছিল, তুমি খুব দুষ্টুমি করছো, ভদ্রভাবে থাকো, এটা তো ব্যথা করে না। এরপরই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আয়েশা বলেন, খতনার পর 2 সপ্তাহ ঘরে ছিলেন। এরপর জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেলেও সেই মানসিক ক্ষত আজও তার মনে রয়ে গেছে। ডাসানিসরা মূলত ইথিওপিয়ার দক্ষিণে কেনিয়া সীমান্তের কাছে বসবাস করে। তারা যাযাবর পশুপালক। তারা গরু, ছাগল আর ভেড়া চড়িয়ে জীবন চালায়। তাদের জীবন মানেই প্রতিকূল প্রকৃতির সাথে টিকে থাকার লড়াই। তারা ঘর বানায় বিশেষ পদ্ধতিতে। যদি কোনো ঘরের সামনে কাঠির মতো একটি লম্বা খুঁটি দাঁড়িয়ে থাকতে দেখেন, তবে বুঝবেন সেই ঘরে বিয়ের উপযোগী মেয়ে আছে। ডাসানিসদের কাছে FGM কোনো অত্যাচার নয়, বরং তাদের কাছে এটি প্রয়োজনীয় এক উৎসব। ডিমি অনুষ্ঠানের জন্য মেয়ের বাবারা নিজেদের প্রস্তুত করেন। তারা শরীরে প্রাকৃতিক রং মাখেন, লাল মাটি, কয়লার গুঁড়ো আর ছাই মিশিয়ে তৈরি করা রঙে নিজেদের সাজিয়ে তোলেন। এটি তাদের কাছে গর্ব আর ঐতিহ্যের প্রতীক। অনুষ্ঠান শুরু হয়ে যায়, কিন্তু এর গভীর অর্থ জানলে বোঝা যায় এটি কেবল উৎসব নয়। তাদের মূল উদ্দেশ্য হলো মেয়েদের যৌনাঙ্গ অনুভূতি নষ্ট করে দেওয়া।
যাতে তারা বিয়ের পর স্বামীর প্রতি অনুগত থাকে এবং শারীরিক আনন্দ না পায়। আমাদের কাছে এটি বর্বরতা মনে হলেও তাদের কাছে এটি হাজার হাজার বছরের বিশ্বাস। অনেকেই মনে করেন এটি একটি ধর্মীয় বিষয়, কিন্তু সত্যটা কি? চলুন জেনে নেই ইসলাম ধর্ম আসলে কি বলে, আর কোরআন বা হাদিসেই বা এই প্রথা নিয়ে কি লেখা আছে। সবার আগে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, পবিত্র কোরআনে কোথাও মেয়েদের খাতনা বা FGM করার কথা বলা হয়নি। এমনকি আল্লাহ তাআলা কোরআনে মানুষের শরীরের কোনো অঙ্গ অকারণে কাটতে বা বিকৃত করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তাহলে এই প্রথা এলো কোথা থেকে? ইতিহাস বলছে এই প্রথাটি ইসলাম আসার অনেক আগে থেকেই প্রাচীন আরব এবং আফ্রিকার কিছু গোত্রে প্রচলিত ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনায় এর চল থাকলেও তিনি নিজে কখনো তার কোনো মেয়ে বা পরিবারের কাউকে এটি করাননি। এই প্রথা নিয়ে যে দু একটি হাদিসের কথা বলা হয়, আধুনিক যুগের বড় বড় আলেম এবং মুহাদ্দিসরা সেগুলোকে জয়ীফ বা দুর্বল বলে চিহ্নিত করেছেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এক নারীকে এই কাজ করতে দেখে সতর্ক করেছিলেন যাতে কোনো মেয়ের শারীরিক অঙ্গহানি না হয় বা ক্ষতি না ঘটে। অর্থাৎ ইসলাম সবসময় মানুষের নিরাপত্তা আর স্বাস্থ্যকে গুরুত্ব দেয়। আজকের যুগের সবচাইতে বড় ইসলামী গবেষক কেন্দ্র যেমন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় পরিষ্কার ফতোয়া দিয়েছেন যে মেয়েদের এই খতনা ইসলামের কোনো অংশ নয়। এটি কেবলই একটি ক্ষতিকর প্রাচীন গোত্রীয় রাজনীতি যা ধর্মের দোহাই দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। আসলে এটি কোনো ধর্মীয় বিষয় নয়, বরং এটি একটি ভৌগোলিক কুসংস্কার। এটি যেমন আফ্রিকার মুসলিম দেশগুলোতে আছে, তেমনি সেখানে বসবাসকারী খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও দেখা যায়। তাই তারা একে ধর্মের দোহাই দিয়ে চালায়। তারা মূলত এক অন্ধকার যুগের প্রথাকেই বয়ে বেড়াচ্ছে। বিজ্ঞান আর ইসলাম উভয়ই বলেছে এর কোনো উপকারিতা নেই, আছে শুধু আজীবন বয়ে বেড়ানোর মতো ভয়াবহ যন্ত্রণা। আজ পরিবর্তনের সুর শোনা যাচ্ছে। স্থানীয় সমাজকর্ম, স্বাস্থ্যকর্মী, এমনকি কিছু প্রবীণ ব্যক্তিও এই ক্ষতিকর প্রথার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। তারা গ্রামের মানুষকে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি আর মৃত্যুর ঝুঁকির কথা বোঝাচ্ছেন। শিক্ষা মানুষের চোখ খুলে দিচ্ছে এবং কিছু সাহসী পরিবার এখন তাদের মেয়েদের এই আজীবন যন্ত্রণা থেকে রক্ষা করার সিদ্ধান্ত নিচ্ছে। সবশেষে একটাই প্রশ্ন, সংস্কৃতির দোহাই দিয়ে কি কোনো মেয়ের জীবন এইভাবে যন্ত্রণায় ফেলে দেওয়া যায়? বিজ্ঞান, ইসলাম এবং মানবতা সবাই কিন্তু এই নিষ্ঠুরতার বিরুদ্ধে। ঐতিহ্য সুন্দর হওয়া উচিত, কিন্তু ক্ষতিকর নয়। কোরআন হাদিসে যা নেই বা ইসলাম যেটাকে অনর্থক বলে সেটা না করাই ভালো। আপনারা কি মনে করেন, এই প্রথা কি বন্ধ হওয়া উচিত নয়? আপনার মতামত কমেন্টে জানান। আর পরবর্তীতে কোন রহস্যময় জাতি বা বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাও আমাদের লিখে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।